আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ভারত কি বাংলাদেশে খুব তাড়াতাড়ি কোনো বড় অভিযানের প্রস্তুতি নিচ্ছে? অন্তত নয়াদিল্লির প্রতিরক্ষা দপ্তরে একটা যে বড়সড় সরগরম লক্ষ্য করা যাচ্ছে, তা থেকে এমন একটি ধারণা এসেই যায়। এই প্রতিবেদনে বিষয়টি ঠিক কোথায় দাঁড়িয়ে আছে এই মুহূর্তে সেটা নিয়ে আলোচনা করব। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার শীর্ষে এমন বেশ কিছু হাই পাওয়ার বা উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি রয়েছে, যেগুলো যুদ্ধ, জাতীয় নিরাপত্তা এবং সামরিক কৌশলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। এদের মধ্যে খুবই উল্লেখযোগ্য হল ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, সংক্ষেপে যার নাম CCS। এটি ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি। কোনো যুদ্ধ ঘোষণা বা বড় ধরনের সামরিক অভিযানের চূড়ান্ত সিদ্ধান্ত বা সবুজ সংকেত এখান থেকেই আসে। কমিটির সভাপতি হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী, সদস্য হলেন প্রতিরক্ষা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী এবং দেশের পররাষ্ট্রমন্ত্রী। কমিটির কাজ কি? কমিটির কাজ হলো জাতীয় নিরাপত্তা, প্রতিরক্ষা বাজেট এবং বড় ধরনের অস্ত্র কেনাকাটার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া। এবং ওই যে আগেই বলেছি যে রাজনৈতিকভাবে যুদ্ধ ঘোষণার চূড়ান্ত সিদ্ধান্ত বা সবুজ সংকেত এই কমিটি থেকেই, এখান থেকেই আসে। এছাড়া আছে ডিফেন্স প্ল্যানিং কমিটি। 2018 সালে গঠিত এই কমিটি ভারতের দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা কৌশল এবং যুদ্ধকালীন প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভাপতি আছেন, এই যে কমিটির সভাপতিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মানে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, বর্তমানে অজিত ডোভাল যে পদে আছেন। কমিটির সদস্য হচ্ছেন 3 বাহিনীর সেনা, নৌ ও বিমান। এই 3 বাহিনীর প্রধান থাকবেন, চিফ অফ ডিফেন্স স্টাফ থাকবেন এবং পররাষ্ট্র, প্রতিরক্ষা ও ব্যয় বা এক্সপেন্ডিচার বিভাগের যারা সচিব, সেই সচিবরাও থাকবেন। এদের কাজটা কি? এদের কাজ হচ্ছে জাতীয় নিরাপত্তা কৌশল তৈরি করা এবং সামরিক সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করা। এছাড়া আছে চিফস অফ স্টাফ কমিটি, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে COSC। এটা 3 বাহিনীর মধ্যে, নাম শুনলেই বোঝা যায় চিফস অফ স্টাফ কমিটি, মানে 3 বাহিনীর মধ্যে সমন্বয় সাধনের প্রধান সামরিক প্ল্যাটফর্ম। এই যে কমিটি, এর নেতৃত্বে আছেন চিফ অফ ডিফেন্স স্টাফ। এই কমিটির স্থায়ী চেয়ারম্যান হিসেবে তিনি কাজ করেন, যে পদে এখন আছেন জেনারেল অনিল চৌহান। এছাড়া এই পদের সদস্য, বাকি 3 সদস্য হলেন সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানরা। এদের কাজ হচ্ছে এই কমিটির যুদ্ধকালীন পরিস্থিতি, মানে যুদ্ধ বাঁধছে অথবা বেঁধে গেছে, এই রকম পরিস্থিতিতে 3 বাহিনীর মধ্যে নিখুঁত সমন্বয় বজায় রাখা এবং সরকারকে সামরিক পরামর্শ দেওয়া হচ্ছে এই কমিটির কাজ। এছাড়া আরও কমিটি আছে, যেমন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল আছে। এটি সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে কাজ করে এবং জাতীয় নিরাপত্তার বহুমুখী বিষয়গুলো এরা তদারক করে। এরা 3টে স্তরে কাজ করে। এদের একটা হচ্ছে স্ট্র্যাটেজিক পলিসি গ্রুপ, তারপরে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারি বোর্ড এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারিয়েট। সহজ কথায় যুদ্ধের রাজনৈতিক সিদ্ধান্ত নেয় CCS বা ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, আর যুদ্ধের কৌশলগত পরিকল্পনা ও 3 বাহিনীর সমন্বয় পরিচালনা করে DPC এবং CDS এর নেতৃত্বাধীন কমিটিগুলো। CCS থেকে চূড়ান্ত সবুজ সংকেত মিললে যুদ্ধের কৌশলগত পরিকল্পনা করে
ডিপিসি মানে ডিফেন্স প্ল্যানিং কমিটি এবং সিদ্ধান্ত কার্যকর করে চিফস অফ স্টাফ কমিটি বা সিওএসসি। এর অর্থ এটা নয় যে সিসিএস বা ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি সবুজ সংকেত দিলে তবে অন্য বিভাগগুলো সচল হবে, তা নয়। আসলে সমস্ত বিভাগের ইনপুট আগেভাগে নিয়ে তবে যুদ্ধের সিদ্ধান্ত নেয় ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি। কথাটা হচ্ছে প্রতিরক্ষা দপ্তরের এই সমস্ত বিভাগের হালচাল হঠাৎই যেন দিল্লিতে রীতিমতো সরগরম হয়ে উঠেছে। ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির মিটিং এখনো যদি নাও হয়ে থাকে, যদিও খবর আছে যে কোনো দিন হতে পারে কিংবা হয়ে গেছে ইতিমধ্যে, বলা বাহুল্য ঢাকঢোল পিটিয়ে এসব বৈঠক হয় না, হয় একান্ত সঙ্গোপনে। বৈঠকের খবর বাইরে আসতে বেশ কয়েকদিন লেগে যায়, সেটা পরবর্তীকালে দেখা যায়। যেমন ধরুন না কেন, এই যে সিসিএস মানে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির শেষ বৈঠক হয়েছিল 23শে এপ্রিল 2025-এ। এটা অন্তত যেটা পরিষ্কারভাবে এখনো খাতায় কলমে যেটা বলা হচ্ছে। জম্মু ও কাশ্মীরের, আপনাদের হয়তো মনে আছে, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও জেলায় পর্যটকদের ওপর হওয়া ভয়াবহ জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বৈঠক ডাকেন, জরুরি বৈঠক। বৈঠকে জাতীয় নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং পরবর্তী পদক্ষেপ অর্থাৎ পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিতে হামলা করার সবুজ সংকেত দেওয়া হয় বা সিদ্ধান্ত নেওয়া হয়। যে সিদ্ধান্ত অনুযায়ী 7 মে তারিখে পাকিস্তানের ঘর মে ঘুসকে হামলা চালায় ভারত। বৈঠকের খবর আগে ভাগে প্রকাশ হলে পাকিস্তানে অতর্কিতে হানা দেয়া যেত না। খবরে প্রকাশ 7 মে রাতে ভারতের মিসাইল যখন পাকিস্তানে হামলা চালায়, তখন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সুইমিং পুলে সাঁতার কাটছিলেন। তার যে সেনাপতি আসিম মুনির, তিনি তাকে খবরটা দেন যে ভারত আক্রমণ করেছে। তারও আগে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠক হয়েছিল, মানে এই যে বললাম 23শে এপ্রিল একটা বৈঠক হয়েছিল গত বছর 2025-এ। তার আগের সিকিউরিটি কমিটির এই যে বৈঠকটা হয়েছিল এটা 5 আগস্ট 2024-এ। দিনটা নিশ্চয়ই মনে আছে আপনাদের। বাংলাদেশের তৎকালীন পরিস্থিতি, শেখ হাসিনার দেশত্যাগ এবং তার পরিপ্রেক্ষিতে হয় এই বৈঠকটি। সেই বৈঠকের ঘটনা বুঝিয়ে দেয় যে বৈঠকটি হয়েছিল, এই ব্যাপারটা বুঝিয়ে দেয় বাংলাদেশের সামরিক হস্তক্ষেপের কথা সেদিনও ভারতের নীতি নির্ধারকদের ভাবনায় ছিল। না হলে এই বৈঠক হতো না। কিন্তু বৈঠকে সবুজ সংকেত আক্রমণে দেওয়া হয়নি। সেদিন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ওয়েট অ্যান্ড ওয়াচের। সেই ওয়েট অ্যান্ড ওয়াচ গত 16-17 মাস ধরে মোটামুটি চালিয়ে যাচ্ছিল ভারত, টুকটাক কিছু অর্থনৈতিক ব্যবস্থা নেওয়া ছাড়া। তবে যেসব খবর আসছে এবং হঠাৎই ভারত এমন কিছু ব্যবস্থা নিতে শুরু করেছে যা থেকে ধরে নেওয়া যায় ভারত ওয়েট অ্যান্ড ওয়াচের স্টেজ পার করে বড় কোনো ব্যবস্থা নিতে চলেছে বাংলাদেশে। এসব ব্যবস্থা একমাত্র যুদ্ধকালীন বা আসন্ন যুদ্ধের পটভূমিকায় নেওয়া হয়ে থাকে। বাংলাদেশের ভারতীয় দূতাবাসগুলো থেকে কর্মচারীদের পরিবারবর্গকে দেশে ফিরিয়ে আনা, দূতাবাসে ব্যাপক কর্মী সংকোচন করে দেয়া, আক্ষরিক অর্থে স্কেলিটন সার্ভিস চালু রাখা যুদ্ধকালীন কূটনৈতিক সংকটের স্পষ্ট ইঙ্গিত দেয়। এছাড়া রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে একেবারে চুপি সারে ভারত তার প্রকৌশলীদের 9 জন প্রকৌশলীকে যে দেশে ফিরিয়ে নিয়ে এসছে, যার জন্য রামপাল বিদ্যুৎ কারখানা এখন বন্ধ হয়ে যাচ্ছে। তো এর ফলে মনে রাখতে হবে যে একটা যুদ্ধকালীন কূটনৈতিক সংকটের
স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মে মাসের যুদ্ধের সময়, গত মে মাসে পাকিস্তানের ভারতীয় দূতাবাসগুলো থেকেও যে ব্যবস্থা নেয়নি ভারত, মানে ওই দূতাবাসের সমস্ত তাদের স্ত্রী পুত্র পরিজন সবাইকে নিয়ে আসা, পাকিস্তানের সেটা ছিল না। পাকিস্তানের স্ত্রীরা থাকতে পারতেন তাদের সাথে, পরিবার স্বামীর সাথে পাকিস্তান দূতাবাসের, কিন্তু ভারত বাংলাদেশে তা নিয়েছে, এখানে স্ত্রীও থাকতে পারবে না, পরিবারের কেউ থাকতে পারবে না। ইঙ্গিতটা বুঝতে আশা করি অসুবিধে হওয়ার কথা নয়। চিফস অফ স্টাফ কমিটি এর বৈঠকগুলো সাধারণত গোপনীয় সামরিক পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এর কোনো নির্দিষ্ট তারিখ জনসমক্ষে সবসময় প্রকাশ করা হয় না। তবে 2025 সালে অপারেশন সিন্দুর, মানে যেটা 7 মে 2025-এ শুরু হয়েছিল, 10 মে পর্যন্ত চলেছিল, এবং পহেলগাম হামলার পরবর্তী সময়ে 3 বাহিনীর প্রধানরা ওই চিফ অফ যে স্টাফ কমিটি তো তারা নিয়মিত সমন্বয় বৈঠক করেছিলেন। আবার এই কমিটি অতি সম্প্রতি জানুয়ারি মাসে, এ মাসে কয়েকবার বৈঠকে বসেছে। সেসব বৈঠকের ইনপুট ডিফেন্স প্ল্যানিং কমিটিতে গেছে, সেখান থেকে ক্যাবিনেট কমিটি ও ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির কাছে সেসব খবরও চলে গেছে, তাদের ইনপুট। এই খবর নিশ্চিত সূত্র থেকেই পেয়েই আপনাদেরকে বলছি। এই বৈঠকগুলোর মূল উদ্দেশ্য ছিল যেটা দেশের অভ্যন্তরীণ ও সীমান্ত নিরাপত্তা রক্ষা করা, আধুনিক যুদ্ধাস্ত্র কেনা এবং প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক অস্থিরতার প্রভাব থেকে ভারতকে সুরক্ষিত রাখতে কী ধরনের ব্যবস্থা নেওয়া উচিত সেই বিষয়ে আলোচনা করে একটি জায়গায় পৌঁছানো। যদিও এখনও কোনো আনুষ্ঠানিক সিসিএস মিটিং জানুয়ারি গতকাল পর্যন্ত ঘোষণা করা হয়নি, তবে এই ইস্যুটির গুরুত্ব এবং জরুরি পরিস্থিতি যেটা এখন উঠে এসেছে সেটা ইঙ্গিত দেয় যে এটি সর্বোচ্চ নীতি নির্ধারণের যে স্তর, অর্থাৎ ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, সেখানে বিস্তারিত বিবেচনার জন্য অপেক্ষা করছে টেবিলে। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক একটি গুরুতর সংকটের মুখোমুখি হয়েছে, যা ভারতীয় জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি প্রভাব ফেলছে। জানুয়ারি 27-এ, 3 দিন আগেই, বাংলাদেশ এবং চীনের মধ্যে স্বাক্ষরিত ড্রোন উৎপাদন চুক্তি, অক্টোবর 2025 সালে ভারত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল চুক্তি বাতিল এবং সাম্প্রতিক কূটনৈতিক অবনতি একটি বড়সড় কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে, যা ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির তাৎক্ষণিক মনোযোগ দাবি করে। আর ভারতের নীতি নির্ধারকরা যে বিষয়টিতে যথেষ্ট মনোযোগ দিয়েছেন তা ইতিমধ্যেই দেখা যাচ্ছে বিভিন্ন গৃহীত ব্যবস্থার মধ্যে। এই মনোযোগের চূড়ান্ত রূপ হিসেবে যে কোনো দিন, যে কোনো মুহূর্তে এই বৈঠক হতে পারে এবং সেই বৈঠকে এটাও খবর অবশ্যম্ভাবী সবুজ সংকেত মিলতে পারে সামরিক হস্তক্ষেপের। যদিও নয়াদিল্লির বিভিন্ন সূত্র একথাও বলছে যে এমনও হতে পারে বৈঠক ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, কেবল সিদ্ধান্ত বাস্তবায়নের অপেক্ষা চলছে কেবল। মনে রাখবেন, গত বছরের 7 মে তারিখে রাতে পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে সামরিক অভিযান চালায়, সিসিএস বৈঠকে তার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 23 এপ্রিল, অর্থাৎ 14 দিন আগে। বাংলাদেশের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া খুব সম্ভবত হয়ে গেছে এবং সেটা হয়ে থাকলে তার বাস্তবায়ন হতে সময় লাগবে, সেটাই স্বাভাবিক। সে সময়টা এমনও হতে পারে যে বাংলাদেশের নির্বাচনের
পরিস্থিতির উপরে নজর এবং তার উপরে নির্ভর করছে ভারত কবে অপারেশন চালাবে। অপারেশন সিন্দুর যখন শুরু করেছিল ভারত, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সাঁতার কাটছিলেন সুইমিং পুলে। তার সেনাপতি আসিম মুনির তাকে জানান যে ভারত আক্রমণ করেছে। বাংলাদেশে যখন অপারেশন শুরু হবে তখন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস কোথায় থাকবেন? সুইমিং পুলে নিশ্চয়ই নয়, কারণ এই বয়সে তিনি সুইমিং পুলে তখন সাঁতার কাটবেন না বলেই মনে করা যায়। তাহলে কি তখন তিনি জরুরি মিটিংয়ে ব্যস্ত থাকবেন লামিয়া মোর্শেদের সঙ্গে কিংবা অন্য কারো সঙ্গে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আর একটু অপেক্ষা করতে হবে। আমার মনে হয় বাংলাদেশ অনেক ক্ষেত্রে আসলে আমরা যতটা আশা প্রত্যাশা করেছিলাম বদলায় নাই। তো বদলাবে কিভাবে? দেখেন, আপনি একজনকে অপমান করবেন, আপনি একজনকে কটু কথা বলবেন, যে ক্ষমতায় আছে তারা তোষামদি করবেন, তারা চাটবেন, তো আপনার জন্য তো দিন বদলাবে, তাই না? আপনিও কখনো এই চাটার মধ্যে, কখনো এই অপমানের মধ্যে পড়বেন। তবে এই ধরনের ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ জানাচ্ছি। আমির হামজা হুজুর, আমি ওনাকে লালা হুজুর বলি, সেইটা মাঝে মাঝে ট্রল করে বলি, কিন্তু আজকে আমার এই ভিডিওটা আমির হামজা হুজুরের পক্ষে। দেখেন, ব্যক্তি আমির হামজাকে নিয়ে আমরা সমালোচনা করব, তার সাথে বিতর্ক হবে, কথা হবে, হ্যাঁ, প্রয়োজনে হুমকি দিব, আমাদেরকে হুমকি দিবে, আমরা ধমক দেব, আমাদেরকে ধমক তিনি রিটার্ন করবেন। কিন্তু পরিবারের বিষয়টা, পরিবারের বিষয়, মায়ের বিষয় কোনোভাবেই এটা কিন্তু কাম্য না, এটা আমি কোনোভাবে সাপোর্ট করি না। আমির হামজা তার রাজনৈতিক বক্তব্যের জীবনে আওয়ামী লীগের সময় থেকে বিভিন্ন সময় আওয়ামী লীগ সরকারকে খুশি করার জন্য নিজের পরিবারকে আওয়ামী লীগ পরিবার, পুরো গোষ্ঠীকে আওয়ামী লীগ গোষ্ঠী, এমনকি বিএনপির যিনি চেয়ারপারসনের ছেলে ছিলেন মরহুম কোকোকে নিয়ে খুবই নোংরা ভাষায় আক্রমণ করেছিলেন। তো ভিডিওগুলো কিন্তু অনেক আগের, কিন্তু এখন যেহেতু নির্বাচন, এগুলো কিন্তু একটার পর একটা ভাইরাল হচ্ছে, আর এগুলোর কারণে আমির হামজা বিপদে পড়েছেন। গতকালকে তার মায়ের সাথে যেই ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে, নারীদের কাছে ভোট চাইতে যাওয়ার সময় রাস্তার মধ্যে কুষ্টিয়া 3 আসনের জামাতের প্রার্থী মুফতি আমির হামজার মাকে একদল যুবক অপমান এবং লাঞ্ছিত করেছে। অভিযোগ দিয়েছেন আমির হামজা খুদ তার ফেসবুক পেজের মধ্যে। তিনি অভিযোগ দিয়ে বলছেন, নারীদের উপর এমন বর্বর আচরণ রাজনৈতিক সহনশীলতার চরম লঙ্ঘন। একজন মায়ের সম্মান, একজন নারীর মর্যাদা ক্ষুণ্ণ করে কোনো রাজনীতি টিকে থাকতে পারে না। ভোট চাওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার, সে অধিকার কেড়ে নেওয়ার অপচেষ্টা জনগণ কখনো মেনে নেবে না। তার বক্তব্য যে এখন এই ঘটনা কি জামাত ইসলামের নারী হিসেবে শুধু আমির হামজার মায়ের শিকার হচ্ছে না, হাত পাখা আন্দোলনের যারা কি বলা যে টিম আছেন তাদের নারী কর্মীদের আবার জামাত কর্তৃক নির্যাতনের অভিযোগ হাত পাখা টিম তুলছে। অর্থাৎ ওনার মাকে কারা করছে এটা জানি না, ওটাকে হাত পাখার গ্রুপ করলো নাকি অন্য কোনো গ্রুপ করলো, নাকি বিএনপি আসলে তাদের মানে কোকো সাহেবকে নিয়ে যে বক্তব্য দিয়েছিল আমির হামজা সেইটার প্রতিশোধ নিল, নাকি আওয়ামী লীগের কোনো নেতা কর্মীরা মুখোশ টুখোশ পড়ে আসা এটার প্রতিশোধ নিল। এ বিষয়ে তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দেন নাই কে বা কারা, বাট তার সাথে ঘটেছে। তার বক্তব্য গতকালকে বেলা 11টায় কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়ন বাক্সব্রিজ এলাকায় আমাদের নারী কর্মীরা ভোট চাইতে গেলে তিনি এখানে যুবদলের একজন নেতার নাম সরাসরি মেনশন করে বসছেন। তিনি বলছেন যে যুবদল নেতা নাসিরের নেতৃত্বে নারীদের কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়, লিফলেট কেড়ে নেওয়া হয়। নারী কর্মীদের সঙ্গে আমার আম্মাও ছিলেন, তার সঙ্গেও খুবই বাজে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এখানে আবার একটা জিনিস শিওর যে যুবদল নেতা নাসির যে আছে তার রাগটা হয়তো জামাতের নারীদের উপর ছিল, কিন্তু এখানে যে আমির হামজার মা আছে তিনি তো বোরকা পরা ছিলেন, নিকাব পরা ছিলেন, বা আমির হামজার মারা তো সরাসরি আমি দেখলেও চিনব না, এটা একটা ফ্যাক্ট হইতে পারে যে না পরিচিত কেউ না, ধর্মীয় বিষয়গুলোকে খুবই শক্তভাবে তিনি ধারণ করেন, লালন করেন। সো যে এই ঘটনা ঘটেছে সে হয়তো বুঝতে পারে নাই যে এখানে আমির হামজার মা আছে। তবে আমির হামজার মা থাকুক না থাকুক, এক দলের মানুষ নির্বাচনী প্রচারণা চালাবে, তাদেরকে আপনি বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। আবার হাত পাখা আন্দোলনের নারীরা প্রচারণা চালাবে, জামাতের নেতাকর্মীরাও বাধা দেওয়ার সুযোগ নেই। এই মুহূর্তে সবাই কেমন জানি অনেকটা হাইপার মুডে আছে, যেই কি বলা হয় যে দুর্বৃত্তায়ন বা ফ্যাসিজমের আওয়াজ আমরা অনেক আগে থেকে শোনা বন্ধ করতেছিলাম, সেইটাই প্রত্যেকের মধ্যে থাকে না যে আমরা সবাই অনেকেরা শেখ হাসিনা হয়ে যাচ্ছি। তো শেখ হাসিনার দোষ আপনি কয়েকদিন পরে কিভাবে দিবেন?
আপনি যখন করতেছেন এটা রাইট, বাট আরেকজন যখন করতেছে এটা অন্যায়। তো হাত পাকা আন্দোলনের নারীদের উপর যখন আক্রমণ হয়েছে তখন কি আমির হামজা ঠিক আজকে যে বক্তব্যটা দিলেন, এই বক্তব্যটা তিনি তখন দিলেন তো না, কারণ দলের বিরোধিতা হবে। এই তো এইটাই হচ্ছে সমস্যা, যে আমার দল কোনো অন্যায় করলে এইটা অন্যায় না, আমার মায়ের উপর হইলে সেইটা অন্যায়। আসলে অন্যায় এটাও, অন্যায় ওইটাও, যদি আপনাকে নিরপেক্ষ কথা বলতে হয়। আর আমরা নিরপেক্ষ কথা বলিয়া বিপদে পড়তে হয়। বাট আমি মনে করি তিনি যেটা বলছেন যে নারীদের উপর এমন বর্বর আচরণ, তো বর্বর আচরণ তো দুই দলীয় অভিযোগ আছে। আর এ ব্যাপারে আমির হামজার বক্তব্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন। আর ভয় সন্ত্রাস এটা যাই হোক, এরপর সেই যুবদল নেতা নাসিরের বক্তব্য নেওয়ার চেষ্টা করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। তো আমি মনে করি ভাই, আগে আমি নিজে ভালো হতে হবে, তারপর আরেকজনকে ভালো নসিহত দিতে হবে। আমি একটা খারাপ কাজ করবো, আমারটা জায়েজ, আরেকজন করলে সেটা খারাপ, এটা কেউই না। তবে নির্বাচনে আমাদের মা বোন শিশু বাচ্চা, আগের যুগের যেই প্রতাপশালী রাজাবাদশারা ছিল, বা যারা কি বলা হচ্ছে বড় বড় ইতিহাসের নমরুদ টাইপের ক্যারেক্টার ছিল, তারাও রাজায় রাজায় যুদ্ধ হইতো, সেনাপতি যুদ্ধ হইতো। একটা চুক্তি ছিল যে ঘরের পরিবারের যারা সন্তান সন্ততি নারীরা আছে তাদেরকে কোনোভাবে টাচ করা যাবে না। বাংলাদেশ নিরাপদ চাই। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।